নোটবন্দিকে কেন্দ্র করে প্রচুর বয়স্ক মানুষ এরকম ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের মৃত্যু দেখেছি আমরা। অসহায় ভাবে তারা লাইনে দাঁড়িয়ে তাদের অযথায় হ্যারাস করা হয়েছিল যে নোটবন্দি হলে নাকি ভারতের অর্থনীতি নাকি পাল্টে যাবে, ভারতবর্ষের কালো টাকা নাকি উদ্ধার হবে, অনেক কিছু বড় বড় কথা বলেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। নীতিশ কুমারের মতো একজন অপদার্থ নির্বাচন কমিশনার, আমি এটাই বলছি তিনি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনার। এখানে বাংলায় আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হিমালয়ের মতো, মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে আছে বিজেপির সামনে। বিজেপি কোনোভাবেই ঢুকতে পারছে না, একটা ফাঁক ফোকরও পাচ্ছে না। নোটবন্দির মতোই এই এসআইআর হলো একটা ধাপ্পা। স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অংশগ্রহণ, কোনো পার্টিসিপেশন লক্ষ্য করবেন না। ব্রিটিশের দালালি করেছে এবং বিপ্লবীদের ধরিয়ে দেওয়া পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযোগ আছে। পার্থদা, এসআইআর শুরু হয়েছে বাংলায়, অনেকে আতঙ্কিত, অনেকে চরম সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে দেখা গেছে যে ক্ষিতীশ মজুমদার নামে একজন, প্রদীপ কর নামে একজন ব্যক্তি রয়েছেন, বয়স্ক মানুষ, তারা আতঙ্কে ভুগছেন যে বাংলাদেশে তাদের আবার ফেরত যেতে হবে না তো এসআইআর। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা এবং এই বর্তমান পরিস্থিতিকে? বর্তমান পরিস্থিতি যেটা দেখছি, আপনার হয়তো মনে আছে, স্মরণকালে সবারই মনে আছে যে নোটবন্দিকে কেন্দ্র করে ভারতবর্ষে এরা বলেছিল নাকি জাল নোট ফেরানো হবে, প্রচুর জাল নোট ফেরানো হবে। নোটবন্দিকে কেন্দ্র করে প্রচুর বয়স্ক মানুষ এরকম ভাবে লাইনে দাঁড়িয়ে তাদের মৃত্যু দেখেছি আমরা। অসহায় ভাবে তারা লাইনে দাঁড়িয়ে তাদের অযথায় হ্যারাস করা হয়েছিল যে নোটবন্দি হলে নাকি ভারতের অর্থনীতি নাকি পাল্টে যাবে, ভারতবর্ষের কালো টাকা নাকি উদ্ধার হবে, অনেক কিছু বড় বড় কথা বলেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কিন্তু আলটিমেট আমরা দেখলাম যে কিছুই হয়নি, মানে টোটালি ব্যাপারটা হলো একটা ফলস। এবং নোটবন্দির মতোই এই এসআইআর হলো একটা ধাপ্পা। এটা ধাপ্পাটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি মনে করে যে ভারতবর্ষে তারা যেভাবে ভারতবর্ষ দখল করার যে ষড়যন্ত্র করেছে, তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে সেটা নিয়ে আমার বলার নেই, কিন্তু তারা এই মুহূর্তে চেষ্টা করছে অগণতান্ত্রিক উপায়ে অন্যান্য যে রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বারবার বিজেপিকে মানুষ পরাস্ত করেছে, ভোটে হেরেছে, বিজেপি ব্যাকডোর দিয়ে, পিছনের রাস্তা দিয়ে চেষ্টা করছে যেভাবে হোক সামনে আসতে। এবং বিজেপি জানে, বিজেপির ইতিহাস যদি একটু দেখেন, বিজেপির মানে যেখান থেকে বিজেপির তৈরি বা বিজেপির শুরুয়াত, সেই আরএসএস জনসংঘ, এদের ইতিহাস যদি দেখেন, এরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অংশগ্রহণ, কোনো পার্টিসিপেশন লক্ষ্য করবেন না। এরা বরাবর, এদের ব্যাপারটা ছিল এরা ব্রিটিশের দালালি করেছে এবং বিপ্লবীদের ধরিয়ে দেওয়া পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযোগ আছে। এদের যে বরেণ্য নেতা হিসেবে যে সাভারকরের কথা এনারা বলেন, তিনি কিন্তু অ্যাকচুয়ালি মুচলেকা ম্যান। মুচলেকা ম্যান কেন? তিনি মুচলেকা দিয়ে, ইংরেজের কাছে মুচলেকা দিয়ে, দাসখত দিয়ে তিনি আবার এমনি লাইফে ফিরে এসেছিলেন। এবং এটাই হচ্ছে বিজেপির কালচার। বিজেপি কখনো দেশের স্বাধীনতা, দেশের যে বিপ্লব, যেটা বাংলা ছিল যার কেন্দ্রবিন্দু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, একের পর এক, রাসবিহারী বসু, বাঙালি তো, মানে ভারতের স্বাধীনতা আন্দোলন যদি আপনি দেখেন, বাঙালি তার নেতৃত্বে ছিল। এবং এমতো অবস্থায় বিজেপি চাইছে যে, বিজেপি এইটা বুঝে গেছে যে তাদের সারা ভারত দখল করতে হলে আগে বাংলা দখল করতে হবে। এবং এখানে বাংলায় আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়, মানে হিমালয়ের মতো, মাউন্ট এভারেস্টের মতো দাঁড়িয়ে আছে বিজেপির সামনে। বিজেপি কোনোভাবেই ঢুকতে পারছে না, একটা ফাঁক ফোকরও পাচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুরূহ জাল তৈরি করা হয়েছে, বিজেপি কোনোভাবেই এই দুর্ভেদ্য জাল ভেদ করে ঢুকতে পারছে। সেই জাল কেটে আপনার এসআইআর চলে এসেছে। এসআইআর ব্যাপারটাই তো ধাপ্পা। এসআইআর যে বিজেপি যে কথাটা বলছে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, হ্যাঁ, সেটা তো আর কিছুই না, এটা তো এক ধরনের রিগিং। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন এটা হচ্ছে ইনভিজিবল রিগিং। হ্যাঁ, শুনুন, সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় ছিল, তারা একটা রেজিমেন্টের দল, তারা বামফ্রন্টের অন্তর্গত সিপিএম যখন একটা রেজিমেন্টের পার্টি, তারা যখন ক্ষমতায় ছিল, তারা সায়েন্টিফিক রিগিং করতো, আর এরা করছে ইনভিজিবল রিগিং। সেটা বোঝার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন না, সেটা বোঝার পরে নয়। বিজেপি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ওয়াকিবহাল। হ্যাঁ, তারা গণতন্ত্র রক্ষায় বাংলায়, তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলা তথা ভারতবর্ষে গণতন্ত্র রক্ষায় ব্রতী। এবং সেই জন্য এসআইআর এর নামে যে ধাপ্পা, যে আসলে কিন্তু এসআইআর হলে, এই যে বলা হচ্ছে এসআইআর এর সব থেকে ক্ষতিগ্রস্ত হবে মুসলিমরা, বলা হচ্ছে, কিন্তু আদৌ তা নয়।
এসআইআর হলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে হিন্দুরা, বিশেষ করে যে মতুয়া রাজবংশী যে সম্প্রদায়ের লোকজন আছেন, হ্যাঁ, তাদের চরম অপমান করা হচ্ছে। এর পেছনে কিন্তু একটা কর্পোরেট চক্রান্তও আছে। বিজেপির একটা বন্ধুবর আছে, আপনি হয়তো জেনে থাকবেন, যে মোদিজির খুব প্রিয় বন্ধু, যাকে আমেরিকার শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ, যার বিরুদ্ধে অভিযোগ এনেছিল দুর্নীতির অভিযোগ, এবং জানেন এটা মার্কিন আদালতে এই নিয়ে বিশাল মামলা চলেছে, এবং তাকে ডিফেন্ড করার জন্য, তাকে রক্ষা করার জন্য বরাবর মোদী সরকার সচেষ্ট, এবং তার হাতে মোটামুটি সমগ্র ভারত, সে বন্দর হোক, সে ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা হোক, যে কোনো জিনিস তার হাতে তুলে দেওয়া হচ্ছে, সেই শিল্পপতির হাতে। বাংলাটাও তাদের অনেক দিন ধরে লক্ষ্য, দেশের পূর্ব প্রান্তে বাংলা এবং বাংলার মেধা যদি জয় করা যায়, তাহলে কিছু মানুষকে এইভাবে ধাপ্পা দিয়ে, কিন্তু সে ঘুরে বালি। বিজেপি যে স্বপ্ন দেখছে সেটা দিবা স্বপ্ন। বিজেপি এবারও ব্যর্থ হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআর এর কাজকলা দেখিয়ে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বৃহত্তর রেজাল্ট করবে, এবং আগের সব রেকর্ড ভেঙে আমরা জয়ী হতে চলেছি। মানে আপনি বলছেন এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের লাভ হবে? এসআইআর হলে আমাদের কোনো লাভ ক্ষতির ব্যাপার নয়। এসআইআর জিনিসটা একটা অগণতান্ত্রিক ভাবে, আমি যেটা বলতে চাইছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার বলে যেটা দেখানো হচ্ছে, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তার যিনি দায়িত্বে আছেন, যিনি জ্ঞানেশ কুমার, এই জ্ঞানেশ কুমার এর ইতিহাস যদি একটু দেখেন, উনি কিছুদিন আগে অব্দি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের একজন হর্তাকর্তা ছিলেন, আমলা ছিলেন। সেই অমিত শাহ আর নির্দেশে তিনি যখন হয়তো তারই নির্দেশে বকলমে যখন থেকে জ্ঞানেশ কুমার এই দেশের চিফ ইলেকশন কমিশনার হয়েছেন, তবে থেকেই দেখা গেল এসআইআর বা এই ধরনের মানে ঝুলি থেকে বেড়াল বেরোতে শুরু করলো। কারণ আপনি জানবেন, নির্বাচন কমিশনে সুকুমার সেন প্রথম বাঙালি নির্বাচন কমিশনার, তারপরে কিন্তু আমরা টিএন সেশনের মতো নির্বাচন কমিশনার পেয়েছি, কিন্তু তার মাঝখানে এই জ্ঞানেশ কুমারের মতো একজন অপদার্থ নির্বাচন কমিশনার, আমি এটাই বলছি, তিনি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনার। তিনি একটা দলকে, বিশেষ করে কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়া দেওয়ার জন্য যে এসআইআর করছেন, তাকে তৃণমূল ভয় পায় না, কিন্তু তৃণমূল সাবধান আছে, সচেতন আছে, তৃণমূল আত্মতুষ্ট নয়। তৃণমূল যেভাবে হোক এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবে। মানে কতটা পক্ষপাত দুষ্ট বা পক্ষপাতী ভূমিকা নিচ্ছেন জ্ঞানেশ কুমার? মানে আমরা দেখেছিলাম, আপনি বললেন যে অমিত শাহের দপ্তরের আমলা ছিলেন, তাই তার বিরুদ্ধেই অভিযোগ। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব ছিলেন রাজীব বাবু, তিনি পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুপারিশেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছিলেন। তো সেক্ষেত্রে যদি জ্ঞানেশ কুমার যদি অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের আমলা হওয়ার কারণে অমিত শাহের কথা শুনে চলেন, তখন কি এই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার চলেছিলেন? এখানে রাজ্য নির্বাচন কমিশনারকে কখনোই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর যে রাজনীতিটা করে এসছে, হয়তো আপনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে সিপিএম এ বামফ্রন্ট সরকার, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে, যখন যুব কংগ্রেস সভানেত্রী, তখন তিনি কংগ্রেসে যুব কংগ্রেস সভানেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আন্দোলন হয়েছিল, তাতে গুলি চালিয়েছিল হারমাত সিপিএম এর সরকার, এবং তাতে 13 জনের মৃত্যু হয়, 13 জন শহীদ হন। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা শুরু হয়েছে সেই ইলেকশনের, এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় টিএন সেশন মুখ্য ইলেকশন কমিশনার, হ্যাঁ, তখন বলেছিলেন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র বাঁচানোর পক্ষে লড়াই করেছেন, তিনি কোনো পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনার, মানে তিনি কাউকে প্রভাবিত করবেন, এটা কিন্তু বিরোধীদের তোলা অতিরঞ্জিত অভিযোগ।